আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। কাশ্মীরে আবারও গুলি, ভারত পাকিস্তান মুখোমুখি। পেহেলগামের ভয়ঙ্কর হামলার রেশ না কাটতেই নিয়ন্ত্রণ রেখা শুরু হয়েছে গোলাগুলি। এতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে দেখেছি তিনি বিভিন্ন বক্তব্য রাখছিলেন, অনলাইনে সেই বক্তব্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশনামা হাতে এসেছে। আওয়ামী লীগ আবার বাংলাদেশের সরকারে ফিরতে চলেছে। হাসিনার ফেরার তারিখ বাংলাদেশে পাকা। একসাথে দুইটা পাখি শিকার করার প্ল্যান করেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন সবকিছুর দায়ভার দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপর, যে বাংলাদেশ থেকে এই ঘটনার বা এই পরিস্থিতির নীলনকশা তৈরি করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, এরকম একটা ইঙ্গিত আমরা খুঁজতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। এক মাসের ভিতরে বাংলাদেশের যত পলাতক নেতা রয়েছে তাদেরকে বাংলাদেশে আসার জোরালো আহ্বান জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। যদি তারা বাংলাদেশে না আসে, রাজপথে যদি তারা আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে তাদেরকে দলীয় পদ থেকে আপনার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ভারত যদি পদক্ষেপ নেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ যারাই বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করছেন, তারা কিন্তু বাংলাদেশে ক্ষমতায় থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং কষ্টসাধ্য হয়ে গেলে তাদেরকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে হবে। তাহলে ভারত তাদের নিজেদের স্বার্থে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে যে কোনো উপায়ে বাধ্য হবে। ইউনূস ক্ষমতায় আসার আগে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে কিন্তু আমেরিকাকে বিক্রি করে দিয়েই কিন্তু ক্ষমতায় এসেছে। আমেরিকার সাথে যে বাংলাদেশ বিক্রি করে বাংলাদেশকে দিয়ে ক্ষমতায় এসেছে, তার প্রমাণ হলো জুলাই গণঅভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সুপ্রিয় দর্শক, তারও কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও। পাল্টাপাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় বাংলাদেশের বড় বিপদ বিষয়ে ডক্টর ইউনূসকে সামাল দিতে পারবেন। ভারত কেন বলছি বড় বিপদ? আপনি যদি দেখেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে বলাই চলে, যেখানে বন্দুক বিনিময় চলছে, তাহলে যুদ্ধটা বাকি থাকলোই বা কোথায়? বেশ কিছু মানুষ সেখানে নিহত হয়েছে। এখন সব কিছুর দায়ভার দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপর, যে বাংলাদেশ থেকে এই ঘটনার বা এই পরিস্থিতির নীলনকশা তৈরি করা হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনি? এই বিষয়টাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, এইরকম একটা ইঙ্গিত আমরা খুঁজতে পারছি বা দেখতে পাচ্ছি। যে এই বিষয়টা অনেকটাই যদিও নাটকীয়। একসাথে দুইটা পাখি শিকার করার প্ল্যান করেছে ভারত, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। এই ঘটনাটাও বিভিন্নভাবে বা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু অনুমান করা যাচ্ছে যে ঘটনাটার পেছনে ভারতের হাত রয়েছে। এখন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো ভারত, জাস্ট সম্পূর্ণ দায়ভার পড়লো পাকিস্তানের ওপর। এবং বলা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী বা বিভিন্নভাবে এখান থেকে ষড়যন্ত্রটা করা হয়েছে। এই বিষয়টা কত দূর করলো আপনি কি বুঝতে পারছেন? আমাদের সাথে তারা সরাসরি যুদ্ধ না করলেও ইশারা ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই ঘটনার পেছনে বাংলাদেশের নেপথ্য ভূমিকা রয়েছে। এই বিষয়টা স্পষ্টভাবে তারা প্রমাণ করে দিচ্ছেন। তাদের মিডিয়াগুলোতে দেখবেন সয়লাভ হয়ে গেছে যে ঘটনার মূল চক্র বাংলাদেশে অবস্থান করছে। এই বিষয়টাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। একই সাথে আমাদের একজন আইন উপদেষ্টা, তিনি কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম করে আলোচনার জন্ম দিয়েছেন, যে অনেকগুলো প্রশ্ন তিনি সেখানে করেছে। যাই হোক, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই না। সবচেয়ে বড় বোকামি আমরা সেখানেই করেছি যে পাকিস্তান ভারতের ঘটনায় আমাদের কেন নাক গলাতে যেতে হবে। আজকে এই নাক গলানোটাই হচ্ছে শেখ হাসিনার ফেরার মুখ্য কারণ হিসেবে দাঁড়িয়ে গেছে। এখন ভারত দুই দিক থেকে তীর ধরেছে, একদিকে পাকিস্তানের দিকে, আরেকদিকে বাংলাদেশের দিকে। এবং আমি মনে করি যে পাকিস্তান যতটা বিপদে না আছে, তার চাইতে বড় বিপদে রয়েছে বাংলাদেশ।
অনেকে এই বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে মেনে নেবে। ভারত যে চুপ থাকার পাত্র নয় সেটা তারা আরেকবার প্রমাণ করে দিল শেখ হাসিনার জন্য, যে তারা লড়ে যাবে, তারা সংগ্রাম করে যাবে, তারা চেষ্টা করে যাবে, তারা ইতরামি করে যাবে, বাদনামি করে যাবে, সবকিছু করে যাবে, অথচ দেশটা আমাদের, কিন্তু তারা বারবার নাক গলিয়ে যাবে। এই বিষয়টাই কিন্তু আমরা সেখান থেকে অনুমান করতে পারি বা প্রমাণ করতে পারি। মুখ্য বিষয় পাকিস্তান নয়, সব বড় বিষয় হচ্ছে বাংলাদেশ। এখন এই বিপদটা ডক্টর ইউনূস কি মোকাবেলা করতে পারবে কি পারবে না, তিনি তো সফর নিয়ে ব্যস্ত রয়েছেন, মানে নাকে তেল দিয়ে ঘুমানোর চেষ্টা করছেন। আমাদের দেশের উপদেষ্টারা এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জড়িয়ে গেছে, বিশেষ করে আসিফ নজরুল। তাকে কেন পাকিস্তান কাশ্মীর ইস্যুতে মন্তব্য করতে হবে, তাকে কেন কড়া উত্তর দিতে হবে? মুখ্য বিষয়টা হচ্ছে সংঘাতটা তিনি বাজাতে শুরু করেছে এবং সেই বলা চলে সেই জলে ঘি ঢেলে দিয়েছে, মানে উত্তপ্ত করে দিয়েছেন। আমরা যতটুকু যে শুনেছি, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছেন যে আসিফ নজরুল ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। এটা যদি সত্যি হয়, এই বিষয়টা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে কি হবে জানেন? যে এটা পূর্ব পরিকল্পনা একটা প্ল্যান, যে সবকিছু এইভাবেই তৈরি করা হয়েছে যে ওখানে আপনার পর্যটক যারা যাবে তাদেরকে হত্যা করা হবে, দায়ভার তাদের পাকিস্তানের ওপর, এবং ভারত বাংলাদেশ থেকে আসিফ নজরুল সেই বিষয়টাকে উস্কে দেবে এবং ভারত ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, সেই বিষয়টাই যেন হয়েছে। এবং এই বিষয়টা যদি সত্যি হয়, তাহলে আসিফ নজরুলের যে খেলাটা শুরু করেছেন, এই খেলাটা আমরা যদিও মনে করছি যে তিনি বাংলাদেশের পক্ষ থেকে সেটা তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু আসল ঘটনাটা অন্য জায়গায়, যে এটা যদি প্ল্যান করে হয়, সেই প্ল্যানের অংশ আমরা মনে করতে পারি যে আসিফ নজরুল সরাসরি ভারতের সাথে সেই প্ল্যানে যুক্ত রয়েছে এবং এমনভাবে কানেকশন রয়েছে, সেটা দায়ভারটা দেওয়া হচ্ছে পাকিস্তানের দিকে এবং ক্ষয়ক্ষতিটা হবে বাংলাদেশের। এই সুযোগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে, এই বিষয়টাই আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে যাচ্ছি। আমরা জানি যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় দুইটা শত্রু, একটা হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে, আরেকটা হচ্ছে পাকিস্তান। এই দুইটা শত্রুকে যদি একসাথে সাহায্য করা যায়, ভারতের জন্য নিশ্চিন্তে ঘুমানোটা সম্ভব হয়ে যাবে। আর ভারত এই সুযোগটাই ইতিমধ্যেই ব্যবহার করতে শুরু করেছে। এতদিন তিনি ব্যবহার করেননি, একাই পাকিস্তানের সঙ্গে লড়ে গেছেন, কেননা এই দেশে শেখ হাসিনার রাজত্ব ছিল। আর শেখ হাসিনার রাজত্ব থাকা মানে কি? ভারতের রাজত্ব থাকা। এখন ডক্টর ইউনূস কিভাবে এই বিষয়টা সামাল দেবেন, এখন ডক্টর ইউনূস বিষয়টা কিভাবে মোকাবেলা করবে? আমি যতটুকু এই ক্ষুদ্র জ্ঞানে অনুমান করতে পারছি যে যুদ্ধটা পাকিস্তানের সাথে হবে না, যুদ্ধটা হবে বাংলাদেশের সাথে। যুদ্ধটা পাকিস্তানের ক্ষয়ক্ষতি যতটা না হবে, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের, এবং ভারত বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর যে চেষ্টা, যুদ্ধে জড়ানোর যে প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছে। একই সাথে এই বিষয়টা স্পষ্ট প্রমাণ হয় যে ভারত শেখ হাসিনার জন্য কত দূর যেতে পারে। আমি মনে করি যে ভারত শেখ হাসিনার জন্য এই বিশাল চক্রটা সাজিয়েছে, 26 জন মানুষকে নিহত করলো, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব গোলাগুলি বেজে দিল, একই সাথে বাংলাদেশকে নীরব এবং নিঃশব্দ করে রেখে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কাশ্মীরের দিকে ঘুরে দিল, যে পাকিস্তান এবং ভারতের মধ্যে কি যুদ্ধ হচ্ছে, তোমরা এটা মন্তব্য করো, তোমরা এটা গবেষণা করো, এবং সম্পূর্ণ দোষটা তোমাদের উপর দেওয়া হবে, কেননা যে তোমাদের এখান থেকেই এই রুট ম্যাপটা, এই কার্যক্রমটা পরিচালনা করা হচ্ছে। আজকে বিষয়টা হয়েছেও তাই আমাদের উপদেষ্টাদের বোকামির কারণে, এবং আমরা ভারতের প্ল্যানে পা দিয়েছি। একই সাথে আমরা ভারতের কাছে আবার বস্তাবন্দি হতে চলছি। দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নেতৃত্ব খোঁজার চেষ্টা করছে। তবে আমরা শেখ হাসিনার যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলো যদি একটু বিচক্ষণ দৃষ্টিতে পর্যালোচনা করি, তাহলে একটি জিনিস দেখতে পাই যে শেখ হাসিনা বারবার কিন্তু ওনার বক্তব্যগুলোতে বলছেন যে কোনো নেতার প্রয়োজন নেই বা কোনো নেতার নির্দেশনা খোঁজার প্রয়োজন নেই, বরঞ্চ তোমরা প্রত্যেকেই নেতা, অর্থাৎ ওনার নেতাকর্মীদের বলছেন যে তোমরা প্রত্যেকেই নেতা এবং প্রত্যেকেই যে যেখান থেকে পারো সেখান থেকেই আন্দোলন করো অথবা প্রতিরোধ করো। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু আমি প্রথমে যে বিষয়টি বললাম, অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটি নেতৃত্ব খোঁজার যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে এখানে থাকছে না। অর্থাৎ কার্ড টু কার্ড এখানে শেখ হাসিনা কিন্তু সরাসরি তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। এই বিষয়টি হতো যদি প্রকৃতপক্ষে শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে বা ওনার যে সংগঠন রয়েছে সেই সংগঠনে কোনোভাবে কমিউনিকেট যদি করতে না পারতেন, তাহলে হয়তো এই গুঞ্জনটিকে সত্য বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিত। তবে হ্যাঁ, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একটি বলিষ্ঠ নেতৃত্বের আওয়ামী লীগের বর্তমানে প্রয়োজন, এটি কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। কারণ একটি বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের ভেতরে শেখ হাসিনার বিকল্প কোনো ব্যক্তি কিংবা শেখ হাসিনার বিকল্প নেতৃত্বের কোনো রাজনৈতিক নেতাকে না খুঁজলেও এমন কাউকে খুঁজছে কিংবা এমন কোনো নেতৃত্বকে খুঁজছে যেটির মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পূর্ণ আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করতে পারে। এখন এই যে একটি বিষয়, এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কিন্তু পতনের পর থেকেই কাজ করছে, এবং আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে অত্যন্ত সফল, এবং তাদের সফলতার যে ফল সেগুলো কিন্তু আমরা রাজপথে এখন দেখতে পাচ্ছি। আপনারা সবকিছুই জানেন, তারপরও বিশ্লেষণের সুবিধার্থে কিছু কথা বলতে হয়। যেমন 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজপথে দাপট করতে পারেনি, কিংবা বাংলাদেশের যে রাজপথ রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের, সেই রাজপথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এবং অনেকেই বলছেন, অনেকেই মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী হয়ে ফিরে আসছে, এবং সেই শক্তিশালী রূপগুলো তারা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সময়ে যে সকল মিছিলগুলো হচ্ছে সেই সকল মিছিলগুলো দেখে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের এই মিছিলগুলো যদি এই পরিস্থিতি সৃষ্টি করে থাকে বা এই ধরনের বিশ্লেষণ তৈরি করে থাকে, তাহলে যখন বাংলাদেশ আওয়ামী লীগ কোনো আন্দোলনে নেমে যাবে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।